দর্শক মণ্ডলী, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান আমার পৃথিবী দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের অনুষ্ঠানের বিষয় নির্বাচন করতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে এ সময়ে জনপরিসরে সবচেয়ে আলোচিত এবং সম্ভবত উদ্বেগেরও বিষয় সেটি হলো মশার ব্যাপক বিস্তৃতি। এবং আশ্চর্যজনকভাবে মশা এমন একটি অনুষঙ্গ আমাদের প্রাত্যহিক জীবনে, যেটি নিয়ে আমরা পরিবেশের অনুষ্ঠান করব এটি আমরা আগে ভাবিনি, কিন্তু এখন কার্যত যখন আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলছি তখন দেখছি যে মশার বৃদ্ধি এবং এর নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত পরিবেশের বিপর্যয় বা পরিবেশের পরিবর্তিত রূপ এবং এর নিয়ন্ত্রণ কাঠামোর সাথেও এর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা অবধারিতভাবে এই বিষয়টিকে এখন গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছি। চলুন আমরা কথা বলি মশা নিয়ন্ত্রণ করছেন যে কর্তৃপক্ষ, তাদের মতামত জানার চেষ্টা করি এবং বিশেষজ্ঞরা যারা এ নিয়ে গবেষণা করছেন তারা কি বলছেন সেটিও জানার চেষ্টা করি। ঢাকা সহ সারা দেশে, বিশেষত শহর অঞ্চলে মশার ব্যাপক সংখ্যা বৃদ্ধি এবং তাদের আক্রমণে সাধারণের ত্রাহি অবস্থা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা নামতেই মশার আক্রমণ এতটা ব্যাপক বিস্তার ঘটে যে স্বাভাবিক কাজকর্ম করতেও বেগ পেতে হচ্ছে। হাত দিয়ে বা বৈদ্যুতিক চার্জ দেয়া মশা মারার যন্ত্র দিয়ে মশা মারার চেষ্টা চালিয়ে মানুষ ক্লান্ত। বিষাক্ত ধোঁয়া ছড়ানো মশার কয়েল জ্বালিয়ে মশা তাড়ানো অ্যারোসল ছিটিয়ে ঘরের ভেতরে মশারি টানিয়ে দিয়েও মশার আক্রমণ থেকে রেহাই পাওয়া কঠিন। শহরের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে ফগিং মেশিন দিয়ে মশা দমনের জন্য ধোঁয়া ছড়িয়ে মশা দমনের চেষ্টাকে মশা তেমন গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় না। এখন দেশে যে মশা সবচেয়ে দাপট নিয়ে আমাদের আক্রমণ করছে, বিশেষজ্ঞগণ তাকে বলছেন কিউলেক্স জাতের মশা। কেবল যন্ত্রণাদায়ক কামড় দেয়া না, কোনো কোনো কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোধ, জাপানিজ এনসেফালাইটিস ওয়েস্ট নাইল ভাইরাস রোগের বাহক, যে কারণে কিউলেক্স মশার তীব্রতা বাড়লে কেবল শরীরে সাময়িক চুলকানোর যন্ত্রণা নয়, অন্যান্য রোগে আক্রান্ত হবারও ভয় আছে। কিউলেক্স জাতীয় মশা কোনো নির্দিষ্ট মৌসুমে ব্যাপকভাবে ছড়ায় না, সারা বছর জুড়েই তার দাপট অনুভূত হয়। কিউলেক্স মশাই আমাদের জন্য একমাত্র ঝুঁকির কারণ নয়। অ্যানোফিলিস মশা, এডিস মশা আরও বড় আতঙ্কের কারণ। কেননা অ্যানোফিলিস মশা বিভিন্ন ধরনের ম্যালেরিয়া রোগ এর জীবাণু ছড়ায়। এডিস মশা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা এবং ইয়েলো ফিভার রোগের ভাইরাস ছড়ায়। মশার প্রকোপ বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশে উল্লেখিত রোগ বালাইয়ের প্রকোপও বাড়ছে। মানুষের স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন স্বাস্থ্য সমস্যা বাড়ছে, অকাল মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাছাড়া মশা তাড়ানোর জন্য যে বিষাক্ত ধোঁয়া ছড়ানো, কয়েল জ্বালানো বা অ্যারোসল স্প্রে করা হয়, দীর্ঘমেয়াদে তার সংস্পর্শে থাকলে তারও ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর আসলামের সাথে। ডক্টর আসলাম, আপনি তো দীর্ঘদিন ধরে কীটতত্ত্ব নিয়ে কাজ করছেন এবং মশার মতো আমাদের জন্য অত্যন্ত পরিচিত কিন্তু বিপজ্জনক পতঙ্গ, সেটি নিয়েও আপনি দীর্ঘ সময় গবেষণার কাজে ব্যাপৃত রয়েছেন। এই যে মশার উপদ্রব, যেটা কিনা অনেকেই বলছেন যে আমাদের দেশের জন্য অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি তীব্র, এর কারণগুলোকে কিভাবে চিহ্নিত করবেন? এটার পিছনে বড় কারণ হলো গত কয়েক বছর মশক নিয়ন্ত্রণের উপর সিটি কর্পোরেশন খুব বেশি কাজ করার সুযোগ পায় নাই। তার বড় কারণ হলো যে যেহেতু একটা ওয়েল স্ট্রাকচার্ড সিটি কর্পোরেশন ছিল না, সেহেতু মশা মারার জন্য যে পদক্ষেপগুলা বা প্রস্তুতিমূলক যে পদক্ষেপগুলো সেগুলো নিতে পারেনি। সেই নিতে না পারার কারণেই আমার ধারণা যে মশা এবার বৃদ্ধি পেয়েছে। এবং সেইটার পাশাপাশি আরেকটা বড় কারণ হলো আমাদের দেশে অবশ্যই জলবায়ু পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গিয়েছে। শীতের পর টেম্পারেচারটা বেড়ে যাওয়াতে যে সুপ্ত ডিমগুলো ছিল সেগুলো হঠাৎ করে ফুটে গিয়েছে এবং সেটা হঠাৎ করে ফুটে যাওয়ার কারণে মশার সংখ্যাটা বেড়ে গিয়েছে। এখন যে ধরনের মশার প্রকোপ আমরা দেখছি, কিউলেক্স মশা, তো এটি তো একটি ভয়ানক আক্রমণকারী, কারণ হচ্ছে এ থেকে ফাইলেরিয়ার মতো রোগ হয়, আরও বেশ কিছু সমস্যা তৈরি হয়। এই যে কিউলেক্স মশা, যা কিনা এত তীব্র মাত্রায় হঠাৎ করে বেড়ে গেল,
এর সাথে তাপমাত্রা বৃদ্ধির সম্পর্কটা, তাপমাত্রা তো আমাদের দেশে গ্রীষ্মের পরে বর্ষা আসে, বর্ষার পরে শরৎ আসে, এভাবে আমাদের তো ঋতুচক্র আবর্তিত হয়। তো তাহলে মশা কেন হঠাৎ করে এভাবে বাড়লো? আসলে তাপমাত্রা যদি অল্প একটুও বাড়ে, মশার মধ্যেই এক ধরনের বা সব প্রাণীর মধ্যেই মেটাবলিজমটা বেড়ে যায়। মেটাবলিজম বাড়লে যেটা হয়, মশার ডিম থেকে পূর্ণবয়স্ক হতে আগে যদি 10 দিন সময় লাগতো, এখন হয়তো বা সেটা 8 দিনেই শেষ হয়। তার মানে মশার জীবনচক্র সম্পন্ন হতে কম সময় লাগে। তার মানে হলো আগে 1 মাসে হয়তো বা 100 মশার জন্ম হতো, এখন 1 মাসে 200 মশার জন্ম হচ্ছে। এইটাই হলো তাপমাত্রার মূল কারণ, যেটার জন্য তাপমাত্রার কারণে মশার সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এবং একই সঙ্গে তাপমাত্রার পাশাপাশি অসময়ে বৃষ্টি, অসময়ে বন্যা, এবং যখন বন্যার সিজন না তখন বন্যা হওয়া, যখন বৃষ্টিপাত হওয়ার কথা না তখন বৃষ্টিপাত হওয়া, এবং থেমে থেমে বৃষ্টি হওয়া, এই সমস্যাগুলোও প্রকট হচ্ছে। কারণ এই বৃষ্টির কারণেই পানিগুলা জমা হচ্ছে। এবং যেহেতু আমাদের দেশে ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না, স্ট্যাগনেন্ট ওয়াটার যেটা আপনি বললেন যে জমা পানি থাকে, এই জমা পানির কারণে আসলে কিউলেক্স মশাটা বৃদ্ধি পাচ্ছে। এটা কি শুধু এই কিউলেক্স মশার জন্যই সমস্যা, নাকি অন্যান্য জাতের, যেমন এডিস মশা যেটা কিনা ডেঙ্গুর বাহক, বা আরও অন্যান্য চিকুনগুনিয়া বা আরও কিছু রোগ আছে যেগুলো এডিস ছড়ায়, তাদেরও কি একই ধরনের পরিবেশ লাগে জি। মশার বৃদ্ধির জন্য? টেম্পারেচারের বিষয়টা সবার জন্য একই রকম, যে টেম্পারেচার বাড়লে মশার সংখ্যা যে বেড়ে যায়, সেটা কিউলিক্সের ক্ষেত্রে যেরকম সত্য, সেটা এডিস মশার ক্ষেত্রেও সে একই রকমভাবে সত্য। এই জন্যই আসলে আমাদের দেশে এখন এডিসও বাড়ছে, কিউলিক্সও বাড়ছে। তো আমাদের যারা মশা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছেন, তারা এই জলবায়ুগত পরিবর্তনের সাথে মশার যে বৃদ্ধির ধরন এবং মশার বিস্তৃতির যে তীব্রতা, এটাকে বিবেচনায় নিয়ে কি তারা এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া সাজিয়েছেন? সুন্দর প্রশ্নটা। দেখেন, মশা ব্যবস্থাপনার জন্য যে অনেকগুলা পদ্ধতি আছে, তার মধ্যে আমরা যেটা বলি যে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, মানে সবগুলা বিষয় বিবেচনায় আনতে হবে। আমাদের সিটি কর্পোরেশন যেটা করে, বা যারা মশার সাথে সংযুক্ত বেশিরভাগ লোকজন যেটা করে, যে আমার এখন মশা বেশি হচ্ছে, পাবলিক অ্যাওয়ারনেস বেশি, সুতরাং এখন কি করা যায়। এই ইনস্ট্যান্ট কন্ট্রোলের জন্য হয়তো বা তারা কেমিক্যাল কন্ট্রোল করে, কিন্তু ওই যে বিষয়গুলো বিবেচনা করা উচিত টেম্পারেচারের জন্য, মানে কন্টিনিউয়াস একটা মনিটরিং থাকতে হবে, যেটা হয়তো বা সিটি কর্পোরেশন কিছু কিছু জায়গায় করে। যে ব্রেটো ইন্ডেক্স বলে একটা বিষয় আছে, যেটা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে প্রত্যেকটা বাসায় ভিজিট করে দেখে তারা যে কতগুলা মশা আছে বা কতগুলা কন্টেইনারের মধ্যে মশা পাওয়া যাচ্ছে, সেটা একটা ইন্ডেক্স বিবেচনা করে তারা। তবে এখনও পর্যন্ত আমার জানা মতে তারা অন্য ইস্যুগুলো সেভাবে অ্যাড্রেস করে না, যে তার মধ্যে টেম্পারেচারের এই বিষয়গুলো, যেটা হয়তো বা গত কয়েক বছরের মধ্যে আর বেশি দৃশ্যমান হচ্ছে, যে টেম্পারেচারের কারণে বেড়ে যাওয়াটা, বা এই ইস্যুগুলো, জলবায়ু অভিযোজন নিয়ে আলোচনাগুলো হচ্ছে, এটা রিসেন্টলি হচ্ছে। এখন হয়তো বা আমাদের সিটি কর্পোরেশন সেই বিষয়গুলো বিবেচনা আনে নাই। তবে যখন নাকি সিটি কর্পোরেশন এই সমন্বিত বালাই ব্যবস্থাপনা, বা যেটাকে আমরা ইন্টিগ্রেটেড মসকুইটো ম্যানেজমেন্ট বলি, সেই বিষয়গুলো নিয়ে বিবেচনা করবে, তখন হয়তো বা এই কেমিক্যাল কন্ট্রোলের পাশাপাশি অন্যান্য যে কন্ট্রোল মেজারগুলো আছে, এর মধ্যে এটাও একটা, যে মশার আগে থেকে প্রেডিকশন করা সিজন ওয়াইজ, যে কোন সিজনে কখন বাড়তেছে বা বাড়বে, এটা আগে থেকে প্রেডিকশন করা, আমার টেম্পারেচারের বা ওয়েদারের ডেটার সাথে সেটার যেন মিল রেখে আমি যেন আমার ব্যবস্থাপনা পদ্ধতিটাকে সাজাই। এটা যখন করা হবে তখন হয়তো বা জিনিসগুলো ঠিক হয়ে যাবে। মশার প্রজনন স্থল বা মশা উৎপাদনের উৎস যদি পরিচ্ছন্ন রাখা যায়, তাহলে মশার বংশবৃদ্ধি সীমিত রাখা সম্ভব। এ কাজে প্রয়োজন পরিবেশ সচেতনতা এবং যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা। আমাদের চারপাশে যে সকল স্থানে জমে থাকা পানি, সে নর্দমা হোক, অপরিষ্কার জলা হোক, নির্মাণ কাজের জন্য জমা করা জলাধার হোক, প্লাস্টিক পাত্র বা বাতিল টায়ার, ডাবের খোসা, ফেলে রাখা ফুলের টব, গৃহস্থালী আবর্জনা, এসবই হতে পারে মশার জন্য অনুকূল উৎপাদন ক্ষেত্র। এডিস মশা জমে থাকা পরিষ্কার পানিতে জন্মে। ঢাকা সিটি কর্পোরেশন এমন একটা পর্যায়ে চলে গেছিল যে মনে হচ্ছে যে এটার কোনো মালিকানা নাই, এটা স্থবির অবস্থায় চলে গেছিল। এটা স্থবির অবস্থায় ছিল, যে মনে করি এটা যে ওয়ার্কআউট করা দরকার, সেই রকম ময়লা আবর্জনা ভরে গেছিল ঢাকা শহরে, ক্লিন হচ্ছিল না। তারপরে এখানের খালগুলো আছে, যেগুলো নালা যেগুলো আছে, বক্স কালভার যেগুলো আছে, সেগুলো যে নিয়মিত পরিষ্কার হওয়া দরকার ছিল, সেগুলো তারা পরিষ্কার করেনি। অর্থাৎ
আবর্জনা যদি কোথাও থাকে, ময়লা যদি কোথাও থাকে এবং পানি যদি কোথাও থাকে, তাহলে সেগুলো যদি পরিষ্কার না হয় তাহলে তো সেখানে মশার উৎপাদন হবেই, এবং তাই হয়েছে। তো সেটার জন্য জানেন যে আমি দায়িত্ব নেওয়ার সাথে সাথেই পরের দিন থেকে আমরা সেই কর্মসূচি গ্রহণ করেছি, এবং গত কয়েকদিন আগে আমরা 1 মাসের একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়েছি। সেটা দুইটা একসাথে, একটা হলো মশা আর একটা হলো আবর্জনা মুক্ত করা। তো সেই প্রোগ্রাম আমাদের চলছে, এবং এই প্রোগ্রামটা শুধু প্রোগ্রামের মধ্যেই নির্ভরশীল না, এটাকে আরও গতিশীল করার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টাল হেড যারা আছে, আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছে, আমাদের চিফ অফিসার, সচিব আছে, এদেরকে দিয়ে 10টা টিম আমি করে দিয়েছি। এই 10টা টিম তারা সেখানে পরিদর্শন করবে এবং নিয়মিত 2 দিন পর পর তারা রিপোর্ট দিবে তাদের যে জায়গাগুলো দায়িত্ব দেওয়া হয়েছে সেই জায়গার অবস্থাটা কি। এতে আমি মনে করি যে আমাদের অনেকটা কাজ হবে। কাজেই মেইন হলো যে আরেকটা হলো যে গার্বেজ পরিষ্কার করার ব্যাপারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যেগুলোর মধ্যে কিছুটা আনামলি ছিল, কোথাও কোথাও জোর জবরদস্তি টাকা পয়সা নিচ্ছিল, সেগুলো আমি পরিষ্কার বলে দিয়েছি। কন্ট্রাক্টরের সাথে যে চুক্তি হয়েছে যে 100 টাকার বেশি কোথাও কোনো বাড়ি থেকে সে গ্রহণ করতে পারবে না, সেই ব্যাপারে যদি নেয় তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। ঠিক আছে, এই প্রোগ্রামগুলো আমাদের নেওয়া হয়েছে। কিউলেক্স মশা যে কোনো জমে থাকা পানির উৎসতেই জন্মাতে পারে, সুতরাং আবর্জনা অপসারণ ও তার যথাযথ ব্যবস্থাপনার সাথে মশার উৎস নিয়ন্ত্রণের সম্পর্ক নিবিড়ভাবে সম্পৃক্ত। আমাদের বসবাসের পরিবেশ ব্যবস্থাপনার জন্য কেবল সিটি কর্পোরেশন, নগর কর্তৃপক্ষ কবে কোন দায়িত্ব পালন করবে সে অপেক্ষা আমাদের মশার আক্রমণ ঠেকাতে পূর্ণ নিশ্চয়তা দেয় না। আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিক সচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পরিবেশে স্থানিক ও বৈশ্বিক বিভিন্ন রকম পরিবর্তন ঘটছে। কর্তৃপক্ষ মশা নিধনের জন্য আপনি যেটা বললেন যে সমন্বিত ব্যবস্থাপনা, সেই জায়গাগুলোতে যেতে পারছে না কেন? দেখেন, যে কোনো পেস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে সবসময় বলি যে কেমিক্যাল কন্ট্রোলের চেয়ে সমন্বিত বালাই ব্যবস্থাপনা যেটা, সেটা সাস্টেইনেবল। এখন আমি একটা কন্ট্রোল মেজার ইউজ করলাম, সেই কেমিক্যাল ইউজ করলাম, সে হয়তো বা লার্ভা মারার জন্য বা অ্যাডাল্ট মারার জন্য, কিন্তু সেটা কিন্তু খুবই সাময়িক হবে। আমি যদি সাস্টেইনেবল করতে চাই তাহলে অবশ্যই আমাকে সমন্বিত বালাই ব্যবস্থাপনার দিকেই যেতে হবে। যেমন সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে আমি কি বুঝি, যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা হলো এটা একটা আইপিএম পিরামিডের মতো। সবচেয়ে বেশি আমাকে একটা পিরামিডে যেমন নিচে থাকে একটা বড় অংশ, তারপর আস্তে আস্তে পিরামিডটা ছোট হয়ে যায়। পিরামিডের সবচেয়ে উপরে, মানে যেটা আমাকে সবচেয়ে কম ইউজ করতে হবে, সেটা হলো কেমিক্যাল কন্ট্রোল। অথচ আমরা দেখি যে আমরা কেমিক্যাল কন্ট্রোল নিয়ে মাথা ব্যথা করতেছি, যে এখন মশা হচ্ছে কেন ফগিং করতেছে না, কেন স্প্রে করতেছে না, আমরা সিটি কর্পোরেশনকে দায় দিচ্ছি। অথচ এটা কিন্তু সবচেয়ে শেষের পার্ট। সবচেয়ে প্রথম যেটা আমাকে করতে হবে সেটা হলো এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এই মশার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট কি? মশার সোর্স রিডাকশন করা, মশা যেখানে ডিম পাড়ে সেই ডিম পাড়ার জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া। তো এটাকে অবশ্যই আমাকে সিটি কর্পোরেশন হোক বা স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, তাদেরকে এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে, যে সবসময় আমাকে চেষ্টা করতে হবে পানি যেন চলমান থাকে, এবং সেই পানিতে আমি চাইলে ইচ্ছা করলে গাপ্পি ফিশ, যেটা নাকি ইনসেক্টিভোরাস ফিশ একটা, সেগুলো আমরা ছেড়ে দিতে পারি। এটা সহজেই চাষ করা যায়। সেগুলো ছেড়ে দিলে যেটা হবে, মশা লার্ভাগুলোকে সে খেয়ে ফেলবে। এটা একটা সাস্টেইনেবল ম্যানেজমেন্ট। এটা একবার ছেড়ে দিলে বারবার ছাড়া দরকার নেই, মশাও বাড়বে, মাছও বাড়বে, সুতরাং তারা নিজেরা কন্ট্রোল করে নেবে। এটা একটা কন্ট্রোল মেজার। তারপরে আসে অথবা বায়োলজিক্যাল কন্ট্রোল। বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে আছে নানা ধরনের কন্ট্রোল মেজার ইউজ করা হয়। উলবাকিয়া দিয়ে ইউজ করা হয়। আপনারা হয়তো শুনবেন পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতে উলবাকিয়া এক ধরনের ব্যাকটেরিয়া দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। বেসিলাস থুরেনজিয়েন্সিস আছে, বেসিলাস স্ফেরিকাস আছে এক ধরনের ব্যাকটেরিয়া, সেটা দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। তারপরে জেনেটিক কন্ট্রোল আছে, যেটা নাকি আমাদের ব্রাজিল এবং মালয়েশিয়াতে কন্ট্রোল করে খুব ভালো রেজাল্ট পেয়েছে তারা, লিথাল জিন দিয়ে কন্ট্রোল করা, সেটা এক ধরনের কন্ট্রোল মেজার আছে। এবং সবশেষে আমাকে কেমিক্যাল কন্ট্রোল ইউজ করতে হবে। কেমিক্যাল কন্ট্রোলটা কেন আমি সবচেয়ে শেষে ইউজ করব? যে স্প্রে করতেছে তার জন্য যেরকম অপকারী, আমরা যারা সাধারণ জনগণ আমাদের জন্য কিন্তু এটা হার্মফুল। এই যে অন্যান্য ব্যবস্থাপনাগুলো, সেগুলো তো পুরোটা আবার সিটি কর্পোরেশনের সাথে সম্পর্কিত না। একটা পরিকল্পিত নগর, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা বা এই যে কচুরিপানা বা আবর্জনার যে ব্যবস্থাপনা, এই সবগুলো কর্মকাণ্ড
এবং মানুষের বাড়ি এবং তার চারপাশের যে পরিবেশ সেইটা ঘরে ঘরে গিয়ে নিয়ন্ত্রণ করা, সেটা তো সিটি কর্পোরেশন বা কোনো কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না। এখানে নাগরিক সচেতনতার একটা ব্যাপার। তো এই জায়গাটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি বা আমরা এটাকে কিভাবে আরো একটু কার্যকর করতে পারি? আপনি খুবই ভালো কথা বলেছেন। আসলে আমাদের এই জায়গাটাই অ্যাড্রেস করা উচিত। সমস্যা থাকবেই, সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো সেটা নিয়ে আসলে আমাদের বিবেচনা করা উচিত। আমি যদি শুধু মশার কথা বলি, মশার ক্ষেত্রে আসলে আমাদের সমন্বিত বালাই ব্যবস্থাপনা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা এটা একা সিটি কর্পোরেশনের দায়িত্ব না। এখানে নাগরিকের যেমন দায়িত্ব আছে, সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, এবং এই মশা নিয়ে যারা গবেষণা করেন তাদেরও অনেক রেসপন্সিবিলিটি আছে। সামগ্রিক ব্যবস্থাপনাটাকে কোঅর্ডিনেট করা, এখানে সিটি কর্পোরেশন, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়, সবাইকে কোঅর্ডিনেট করা। এবং এক্ষেত্রে মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে। আমি বলবো যে বিশেষ করে বিটিভি যেহেতু একটা জাতীয় চ্যানেল, এটা বেশিরভাগ লোকের অ্যাক্সেস করার সুযোগ বেশি। এই মিডিয়ার মাধ্যমে নাগরিকদের কি দায়িত্ব, শুধু সরকার একা দায়িত্ব নেবে? সরকার কি পারবে আমার বাসার ভিতরে এসে জমা পানি পরিষ্কার করতে? এটা তো সরকারের দায়িত্বের মধ্যে পারে না। সরকার আমার ছাদের উপরে গিয়েও এটা পরিষ্কার করতে পারবে না। সুতরাং এখানে আমার নাগরিক হিসাবে আমার কি দায়িত্ব, সেই নাগরিকের দায়িত্বটাও কিন্তু নাগরিককে পালন করতে হবে। শহরমুখী মানুষের ঢল দ্রুত নগরাঞ্চলের বিস্তৃতি ঘটাচ্ছে। অপরিকল্পিত নগর সম্প্রসারণ, শহর ও নগরের আবর্জনা ব্যবস্থাপনা, বর্জ্য পানি নিষ্কাশন সহ অসংখ্য সমস্যার জন্ম দিচ্ছে। পৃথিবীর সবচেয়ে ঘন বসতির আমাদের দেশে দ্রুত গতিতে বেড়ে চলা শহরাঞ্চলগুলোতে মশার নিয়ন্ত্রণহীন বিস্তার ঘটবার প্রায় সবগুলো অনুকূল পরিবেশ উপস্থিত। এখানকার দীর্ঘ সময় জুড়ে উষ্ণ ও ভেজা আবহাওয়া, প্রচুর বৃষ্টি এবং জমে থাকা অপরিচ্ছন্ন জলাধারের আধিক্য মশার বংশ বিস্তারের জন্য অনুকূল। মশার মেইন জিনিসটা হলো মশার যে জায়গা থেকে উৎপাদন হয়, মশার প্রজনন ক্ষেত্র যেটা, ওইটাকে আইডেন্টিফাই করতে হবে। ওইটাকে আইডেন্টিফাই করে মশা ডিমগুলোকে মারতে হবে, ডিমগুলোকে ক্র্যাশ করতে হবে। মশার জন্ম হয়ে গেলে তারপরে সে উড়ে চলেই যায়। তো সেই কারণে আমরা সেটাকে ওই যেটা বললাম যে মনে করেন আমাদের 75টা ওয়ার্ডের মধ্যে আইডেন্টিফাই করেছি আমরা যে 10টা ওয়ার্ড হলো ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ 10টা ওয়ার্ডের মধ্যে আবার আমরা আইডেন্টিফাই করতে বলেছি কেন ঝুঁকিপূর্ণ, কোথায় কোথায় প্রজনন ক্ষেত্র আছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেখানে যাতে আমরা সেই প্রোগ্রামটা করতে পারি, ওষুধগুলো দিতে পারি, সেটা করা। আরেকটা আমরা চিন্তা করেছি যে আমরা এই মশা সহ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা আরও কিছু প্রোগ্রাম নিতে পারি কিনা, আমরা সেটাও নতুন করে চিন্তা করছি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ামণ্ডলীতে তাপমাত্রা বাড়ছে। আবহাওয়ার বিশৃঙ্খল পরিবর্তনের কারণে অসময়ে বৃষ্টি, বন্যা, আর্দ্রতা, তাপপ্রবাহ, সংক্ষিপ্ত শীতকাল ইত্যাদি আমাদের পরিবেশে এখন পরিচিত বিষয়। এ জাতীয় বিশৃঙ্খল আবহাওয়া পরিবর্তন আমাদের জীবন জীবিকার জন্য যেমন বৈরী প্রভাব স্পষ্ট করছে, শহরমুখী জনস্রোত বৃদ্ধিরও কারণ হচ্ছে। সে সাথে বিশৃঙ্খল আবহাওয়া মশার প্রজনন অনুকূল পরিবেশ তৈরি এবং তার বৃদ্ধির ইন্ধন হচ্ছে। বলা বাহুল্য, পরিবর্তন পরিবেশের সাথে মশা নিয়ন্ত্রণের জন্য গড়ে তোলা পরিকাঠামো ব্যবস্থাপনাকে খাপ খাওয়ানো প্রয়োজন। এজন্য যে সকল পদ্ধতি মশা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় তা কার্যকর কিনা তার বৈজ্ঞানিক পরীক্ষণ এবং তদারকি করা জরুরি। গবেষকগণ টেকসইভাবে মশা নিয়ন্ত্রণে বিষাক্ত রাসায়নিক ছিটিয়ে মশা নিয়ন্ত্রণকে একমাত্র বা মুখ্য পদ্ধতি হিসেবে বিবেচনা করেন না। সে সাথে যে সকল কীটনাশক ব্যবহার করে মশা দমনের কার্যক্রম পরিচালিত হয় তা বারবার ব্যবহার করলে মশা দমনে সেগুলোর কার্যকারিতা হ্রাস পায় বলে আশঙ্কা করেন। গবেষকগণ মাঠ পর্যায়ে ব্যবহার করা মশা দমনের রাসায়নিক কি মাত্রায় কখন কিভাবে ব্যবহার হচ্ছে তার নিবিড় তদারকি প্রয়োজন বলে মনে করেন। আমাদেরকে স্প্রে করার আগে দেখতে হবে যে যেই ওষুধ দিয়ে আমি মশাটা মারতে যাচ্ছি সেই ওষুধ দিয়ে আসলে মশাটা মারা হচ্ছে কিনা। আমরা যেটা করি, সে সিটি কর্পোরেশন এনে সে হয়তো কাউকে দিয়ে টেস্ট করায়। এই টেস্টটা কিন্তু শুধু ল্যাবরেটরিতে হয়। ল্যাবরেটরি টেস্ট আর ফিল্ডের টেস্ট রেজাল্ট কিন্তু একরকম হবে না। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে সিটি কর্পোরেশন যেন, বা যারা এটা করেন সেই কর্তৃপক্ষ যেন এটা ল্যাবরেটরিতেও করেন এবং একই সঙ্গে এটা ফিল্ডেও টেস্ট করে। কারণ ল্যাবের রেজাল্ট আর ফিল্ডের রেজাল্ট এক হয় না। ফিল্ডে নানা রকম প্যারামিটার আছে, এটা এনভায়রনমেন্ট টেম্পারেচার ডিগ্রেডেবল কিনা, সানলাইট ডিগ্রেডেবল কিনা, বা আরও অনেকগুলো ইস্যু আছে। সেই ইস্যুগুলো বিবেচনায় নিয়েই আমাকে ডোজ ঠিক করতে হবে। ডোজ যদি আমি ঠিক করতে না পারি তাহলে কিন্তু এটা আমার জন্য বড় বিপর্যয় আনবে। আমি জানি না সিটি কর্পোরেশন যে ডোজ দিচ্ছে সেই ডোজটা কি
কে ঠিক করে দিচ্ছে, কারা সেই ডোজটা আসলেই আমাদের যে লিথাল কনসেন্ট্রেশন একটা ডোজ মেনটেন করার কথা সেটা করে কিনা, এটা একটা বড় সমস্যা। যদি আমি লিথাল কনসেন্ট্রেশন ডোজ প্রপার মেনটেন করতে না পারি, যদি সাব লিথাল ডোজ ইউজ করি, কন্টিনিউয়াস সাব লিথাল ডোজ ইউজ করলে কিন্তু মশাটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এটা কিন্তু তখন আরও বড় সমস্যা হবে, কোনো ওষুধ দিয়েই তখন মারা যাবে না, যেটাকে আমরা অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে সুপার বাগ বলতেছি, যে অনেক অ্যান্টিবায়োটিক কিন্তু এখন মারা যাচ্ছে না, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে ব্যাকটেরিয়া মারা যাচ্ছে না। তো সুতরাং অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে আমাকে যেরকম ব্যাকটেরিয়া মারা না যাওয়ার পিছনে কারণ হলো ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমার মশাও কিন্তু সেরকমভাবে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এই বিষয়গুলোও কিন্তু দেখতে হবে। ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইনসেক্টিসাইড মেক্স দ্য মসকিটো রেজিস্ট্যান্ট, এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে। গবেষকগণ মশা নিয়ন্ত্রণে জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের পরিবর্তনকে বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করছেন। টেকসই মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে গবেষক, বিজ্ঞানীদের নিবিড় ও ফলপ্রসূ যোগাযোগ গুরুত্বপূর্ণ। কেননা মশা নিয়ন্ত্রণে বৈশ্বিক অভিজ্ঞতা পর্যালোচনা, স্থানীয় বাস্তবতায় তার প্রয়োগ, উপযোগিতা নির্ধারণ এবং মনিটরিং গুরুত্বপূর্ণ। মশা নিয়ন্ত্রণকে কেবল কীট নিয়ন্ত্রণের ছোট্ট পরিসরে বিবেচনা না করে এর সাথে সম্পৃক্ত জনস্বাস্থ্য এবং জাতীয় অর্থনৈতিক প্রভাব বিবেচনায় ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ করা দরকার। দর্শক মণ্ডলী, আমরা যেমনটি জানলাম, মশা নিয়ন্ত্রণের জন্য মশা হত্যা করবার যে আয়োজন, অর্থাৎ মশক নিধনের জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয়, সেটি সর্বশেষ অস্ত্র। সচরাচর আমরা মশা নিয়ন্ত্রণের জন্য এই অস্ত্রটিকে একমাত্র অস্ত্র হিসেবে সামনে নিয়ে এসেছি, এবং সেটিও যে যথাযথভাবে করা হচ্ছে সেটি ব্যাপারে আমরা নিশ্চিত নই। যদি তাই হতো তাহলে মশা নিয়ন্ত্রণে থাকতো। মশা নিয়ন্ত্রণে না থাকার কারণে প্রতিদিন মশা যাতে আপনাকে কামড় না দেয় তার জন্য নানা ধরনের ঔষধ কিনতে আমাদের কত ব্যয় বাড়ছে। আমাদের দৈনন্দিন জীবনে মশাজনিত যে বিভিন্ন রোগ বালাই, তার প্রকোপ বাড়ার কারণে কী ধরনের বিপদ আমাদের ঘনীভূত হচ্ছে। সুতরাং এই বিবেচনায় মশা নিয়ন্ত্রণের জন্য কার্যকর যে টেকসই পদ্ধতি, তার মধ্যে মশা যে জায়গাগুলোতে উৎপত্তি লাভ করে সেই জায়গাগুলো আমাদের সবার আগে মনোযোগে আসার কথা। অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর ব্যবস্থাপনা, সেই জায়গাটাতেও আমাদের ফিরে যেতে হবে। এবং এই যে বলা হচ্ছে সমন্বিতভাবে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে, তার মধ্যে পরিবেশ ব্যবস্থাপনাটাই মুখ্য। সেই জায়গাটা যদি আমরা যথাযথভাবে না বিবেচনায় নিই, তাহলে এই কার্যক্রম থেকে আশানুরূপ ফল আমরা আশা করতে পারি না। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।